I have to say this. We have top players, and I'm sorry, I'm a bit arrogant. We have a top manager. Again, please don't call me arrogant because what I'm saying is true. I'm European champion, so I'm not one of the bottle. I think I'm a special one. I read a lot of times during this week that I have to prove a lot in English football. Sir Alex is the only one European champion in this country. Nobody else. So I have to prove what? He is a specialist in failure. I'm not. I'm not. So if supposedly he is right and I am afraid of fail, it's because I don't fail many times. But the reality is that he's a specialist because 8 years without a piece of silverware, that's failure. I prefer really not to speak. If I speak, I am in big trouble. In big trouble. And I don't want to be in big trouble. আমি ভাবছিলাম একদিন লিভ দ্য মিটিং করবো মরিনিওর মতো, যেরকম ও কোনো ক্লাবে থার্ড সিজনের পর করে, আমি সেটাই করবো ভাবছি। যাই হোক, এইটা বলতেই আমার একটা আজকের টপিকে তো আসা যাক। আজকে আমরা ডিসকাস করছি মেবি আফটার পেপ গোয়ার্ডিওলা কারেন্ট ম্যানেজারদের মধ্যে সবচেয়ে যে বেশি ট্রফি জিতেছে, সবচেয়ে মোস্ট প্রেস্টিজিয়াস ম্যানেজার যাকে বলা হয়, একে জোজে মরিনিও, একে দ্য স্পেশাল ওয়ান, একে যা আপনারা ডাকতে চাইবেন। মরিনিও রিসেন্টলি এখন রোমার ম্যানেজার হয়েছে, এএস রোমা, খুবই প্রেস্টিজিয়াস ক্লাব। কিন্তু মানে আমার লাগছে যে মরিনিওর ফুটবলিং ক্যারিয়ারে এখন মিড লাইফ চলছে। মানে ইউনাইটেড জয়েন করার পর থেকে ওর একটা মিড লাইফ ক্রাইসিস শুরু হয়েছিল, যেটা টটেনহামে গিয়ে আরো এলিভেট হয়েছিল, আর এখন রোমাতেও এটা পরিণত হয়েছে। তো মরিনিও অনেক বছর ধরে এই এই ম্যানেজার, ওর ম্যানেজার গেলে অনেক বড়। তো জাস্ট টকিং অ্যাবাউট দ্য লো পয়েন্টস উড বি আ ডিসফেভার টু হিম। তো আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য বিগিনিংস অফ মরিনিও। আর বিগিনিংস অফ মরিনিওর ব্যাপারে আমাদের বার্সেলোনা এক্সপার্ট স্ট্রেট ফ্রম নো ক্যাম্প স্পন্দন সানার কাছে যেতে চাইবো। তো হ্যাঁ। তো স্পন্দন, মানে মরিনিওর অ্যাজ আ কোচ বিগিনিংটা যদি তুই আরো ভালো বলতে পারিস। আমি জানি ও বার্সেলোনায় ফার্স্ট কোচিং শুরু করেনি, প্রথমে ও বেনফিকা, তারপর ও বেনফিকা না, প্রথমে ও লিসবন মানে স্পোর্টিং, তারপর বেনফিকা, তারপর এখানে এসছে ববি রবসনকেই হ্যাঁ। ফলো করতে করতে। তো একটু তুই যদি হ্যাঁ। তো ভালোভাবে বলতে পারিস ওর। হ্যাঁ। তো মরিনিওর কেরিয়ারের সুপারস্টার বানানোর পয়েন্ট আমরা সবাই জানি, সেটা হলো গিয়ে রাউন্ড অফ 16-এ ওই কোস্টিনার গোলটা এগেইনস্ট ওল্ড ট্র্যাফোর্ডে এগেইনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড, সবাই জানে। আর ওই মরিনিওর যখনই ভাবি, মরিনিওর কথা চিন্তা করি, দ্য আর্লি মরিনিওর যখনই লোক চিন্তা করে, দে রিমেম্বার মরিনিও অ্যাজ দ্য গাই রানিং ইন দ্যাট টাচ লাইন, লাইক ওল্ড ট্র্যাফোর্ডের টাচ লাইনে দৌড়ে গিয়ে টিমের সাথে সেলিব্রেট করছে। বাট মরিনিওর কেরিয়ার কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 1992-তে স্যার ববি রবসনের আন্ডারে মরিনিও অ্যাজ আ ট্রান্সলেটর জয়েন করেছিল স্পোর্টিং লিসবনে। তো কিন্তু জয়েন করার সাথে সাথেই ওখানে খুব একটা কেউ ইংলিশ বলতে পারতো না, স্যার ববি রবসন খুব একটা ইংলিশ ছাড়া অন্য ভাষা জানতো না। তো পর্তুগিজ ট্রান্সলেটর হিসেবে মরিনিও জয়েন করে। বাট মরিনিওর ফুটবলিং ক্যারিয়ার অত ভালো না হলেও, ও ফুটবলিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে, বাবা গোলকিপার ছিল, তোর ফুটবলিং ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও জীবনে কেরিয়ার ফুটবলে খুব একটা ভালো বানাতে পারেনি। বাট হি অলওয়েজ হ্যাড দ্যাট স্পেশাল থিং, যে ওর ম্যাচ ট্যাকটিক্যাল অ্যানালিসিস ওয়াজ ওই টাইমে লাইক ওয়ান অফ দ্য বেস্ট। ইভেন স্যার ববি রবসন বলেছিল, ববি রবসন একবার ওকে একটা ট্যাকটিক্যাল রিপোর্ট বানাতে দিয়েছিল, অ্যান্ড ফর সামওয়ান লাইক স্যার ববি রবসন ওই ট্যাকটিক্যাল রিপোর্টটা দেখে বলেছিল, দিস ইজ দ্য বেস্ট আই এভার সিন। লাইক ওর অপোজিশনের অ্যানালিসিস ওয়াজ লাইক সুপার। তো ওখান থেকে স্যার ববি রবসন দেখলো যে এ আমার টিমের একটা এক্সটার্নাল পার্ট না, এ আমার টিমের এখন ইন্টিগ্রাল পার্ট, আই ওয়ান্ট হিম। তো অবভিয়াসলি স্যার ববি রবসন বলেছিল, হ্যাঁ ও আমার থেকে শিখবে, ও আমার থেকে জানতে পারবে। তো ববি রবসন কেপ্ট হিম অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট। তো ওর পরে ও স্পোর্টিং থেকে ববি রবসন পোর্টো গেল, পোর্টোতে ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে গেল।
পোর্টোতে ওরা ট্রফি টফি জিতলো, লিগ ঠিক জিতলো, দ্যাট ওয়াজ গুড। অ্যান্ড দেন হি কেম টু বার্সেলোনা 96-এ when Johan Cruyff left Barca at 1995. তো তখন স্যার ববি রবসন আসে and he came to Barcelona as an assistant manager. তো here's the thing, বার্সেলোনা তখন একটা ইনসাইড বলছি, স্টোরি বলছি। তো বার্সেলোনা তখন যে ভাইস প্রেসিডেন্ট, সে যখন কথা বলছিল মানে স্যার ববি রবসনের সাথে কন্ট্রাক্টে, তো বার্সেলোনা একটা রুল কি আছে এখনো, যেটা আছে যে ওয়েন ইউ আর এ কোচ এট বার্সেলোনা, তোমার একটা অ্যাসিস্ট্যান্ট বা ওখানকার কোনো একটা তোমার একাডেমির এক্স প্লেয়ার বা একটা তোমার ওরকম একটা টাইপ অফ প্লেয়ার থাকবে যে বার্সেলোনাতে খেলে এসছে, অ্যান্ড হি উড বি ইয়োর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অর সামথিং, ফার্স্ট অর সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। কিন্তু মরিনিও বলে না, ইয়ে স্যার ববি রবসন বললো না, আই ওয়ান্ট মরিনিও, তোমরা যদি স্যালারি না দিতে পারো আমার কোনো প্রবলেম নেই, আমি স্যালারি কম নেবো, আমি স্যালারি কাট নেবো, আমাকে মরিনিও চাই। আর এটা অনেকে বলে মরিনিও স্যার ববি রবসন ইংলিশ বলতো যেরকম ভাবে বলতো, অনেক প্লেয়াররা বুঝতে পারতো না ওখানকার, পেপ গুয়ার্ডিওলা, লুইস এনরিকে, বিগ নেমস ছিল ওখানে তখন, ওরা বুঝতে পারতো না অনেক কথা। তো মরিনিও নিজেরও কিছু ট্যাকটিক্যাল ইনপুট দিয়ে ট্রান্সলেট করে দিত জিনিসটাকে, যাতে ওরা আরো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতো। তো পেপ গুয়ার্ডিওলা আর মরিনিওর মধ্যে নাকি এরকম শোনা গেছে নাকি ম্যাচের মানে ট্রেনিং এর পর ঘন্টার পর ঘন্টা ট্যাকটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, বিকজ পেপ গুয়ার্ডিওলা আমরা জানি কতটা অবসেসড উইথ দিস গেম। তো দুজনে দুটো অবসেস ফুটবলার্স, খুব চর্চা করতো ফুটবল নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা। তারপরে কিন্তু আর মরিনিও লাভড বার্সেলোনা টু বি ভেরি অনেস্ট। তো মরিনিও যখন ইভেন স্যার বব রবসন চলেও যায়, যখন লুই ভ্যান হাল আসে রিপ্লেস করার জন্য, হি স্টেড অ্যাজ এন সেকেন্ড ম্যান টু লুই ভ্যান হাল অ্যাজ ওয়েল, হি ওয়াজ এন লুই ভ্যান হাল অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ওয়েল, যেটা ও 2000 অব্দি ছিল প্রায়। 2000-এ ও বেনফিকার ম্যানেজার হয়, বেনফিকার সাথে প্রেসিডেন্টের সাথে প্রথম ক্লাব, এটা বেনফিকার ফার্স্ট টিম ম্যানেজার হয়। তো বেনফিকার প্রেসিডেন্টের সাথে কিছু ঝামেলা হয়, ও ছেড়ে দেয়। তারপরে একটা ছোট ক্লাবে যায়, ছোট ক্লাবটার নামে ভুলে গেছি অ্যাকচুয়ালি, এন্ড আই থিঙ্ক ওই ক্লাবটাকে আমি নামটা ভুলে গেছি, একবার নামটা চেক করে নি দিব্যান। আই থিঙ্ক দ্য ক্লাব ফিনিশড ফিফথ অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার হাইয়েস্ট। ইউনিয়াও দে লেরা হচ্ছে এই ক্লাবটার নাম। আর হ্যাঁ, ওদের খুব ভালো একটা সিজন করিয়েছিল যখন হ্যাঁ, ফার্স্ট টিমটাকে ম্যানেজ করেছিল। দে ফিনিশ ফিফথ আই গেস। তো ওখান থেকে দেন পোর্টো ওয়াজ লাইক দে ওয়ার স্কাউটিং, এন্ড পোর্টো দেখেছিল যে আচ্ছা এই প্লেয়ার, এই ম্যানেজারটা তো লাইক দে আর ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার্স ইন পর্তুগাল এট দিস মোমেন্ট, তো ওকে তুলে নিয়েছিল। তো তারপরে পোর্তোর সাথে যেটা হয়েছে সবাই জানে, তো পোর্তোর সাথে ফার্স্ট ইয়ার ট্রেবেল চ্যাম্পিয়ন্স, ফার্স্ট ইয়ার ট্রেবেল ইউরোপা লিগ, তখনকার যে লিগ ইয়ে ছিল, ইউরোপা লিগ, লিগ আর কাপ। সেকেন্ড সিজন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আর কাপ মনে হয় জিতেছিল। তো তারপরে মরিনিওর ওই 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 পার্টটায় মরিনিওর যে, আমি রাউন্ড অফ 16-এ আমার মনে আছে যে বললাম যে কোস্টিনার গোল এগেইনস্ট এগেইনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড, ওইটাই মরিনিওকে ওই সুপারস্টার ডামটা দিয়েছিল। এন্ড ওই ওই জিনিসটা নো ওয়ান এক্সপেক্টেড পোর্টো টু গো থ্রু, টু বি ভেরি অনেস্ট। পোর্টো ওয়াজ লাইক, তখন ম্যানচেস্টার ইউনাইটেড তখন দেখো ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন ইংল্যান্ড, এন্ড নট অনলি ইংল্যান্ড, ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ইউরোপ। তো অল দে ওয়ার দ্য ফেভারিটস টু উইন দ্য কাপ, বাট মরিনিও ওখানে গিয়ে হুম এখন না, এখনো না, সরি সরি সরি, এখনো না। তো ওখানে মরিনিও করেছিল। তারপরে মনে হয় ওদের সাথে ওর পরে ম্যাচ ছিল মনে হয়, আই ডোন্ট রিমেম্বার, তারপরে ছিল মনে হয় কোয়ার্টার ফাইনাল লিওনের সাথে ছিল। তারপরে মনে হয় একটা ন্যারো ভিক্টরি ছিল লাকুরিনিয়ার সাথে, একটা স্প্যানিশ এখন থার্ড ডিভিশনে খেলে, খুবই আনফর্চুনেট ব্যাপার। তারপরে ফাইনাল ছিল মোনাকোর সাথে 2004 ওয়ার্ল্ড ইউসিএল। তো ওখানে জানি আমরা কে কে গোল করেছিল, কার্লোস আলবার্টো গোল করেছিল, ডেকো গোল করেছিল, আর ডেলিন শেফ বলে একজন প্লেয়ার ছিল গোল করেছিল। কিন্তু মরিনিওর ট্যাকটিক্যাল যে মাস্টার ক্লাস, সেটা পর্তুগিজ থেকে দেখা গেছে। ওর কম্প্যাক্ট ব্লক, হি ওয়াজ আ প্র্যাগম্যাটিক ম্যানেজার, হুইচ ওয়াজ হাইলি আনলাইকলি যে ও যে যে ম্যানেজারের আন্ডারে কাজ করেছে তারা কিন্তু ফ্রি ফ্লোয়িং ফুটবল বা টোটাল ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। বাট মরিনিও নিজের যে স্টাইল অফ প্লে ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম দেম। তো মরিনিও ওখান থেকে দেন হি মুভ টু চেলসি। তা মানে দিব্যান এটা বেটার বলতে পারবে চেলসিতে গিয়ে কি করেছিল। তো চেলসির গল্পটা হচ্ছে ইটস দ্য স্টোরি অফ দ্য বেস্ট মরিনিও, বেস্ট ভার্সন অফ মরিনিও আমি বলবো। মানে মরিনিও গট টাইম,
দেখো এবারে এইটা নিয়ে আমার একটা গল্প মনে পড়ছে যে লিভারপুল ওয়াজ ইন দ্য বেড ফর হোজে মরিনিও। তো লিভারপুলে ও যাওয়ার ওর বেশি ইচ্ছে ছিল লিভারপুলে, কারণ লিভারপুল একটা মানে এস্টাবলিশড ক্লাব। চেলসি তখনও অব্দি জাস্ট ফার্স্ট সিজন হয়েছিল, মোস্ট প্রবাবলি ওর ছিল, ক্লডিও রানিয়েরির সিজনটা ছিল এটা, প্রথম সিজন রোমান ইব্রাহিমোভিচে। ক্লডিও রানিয়েরিকে স্যাক করার পরেই কথা হচ্ছিল। তো মরিনিও বলেছিল যে ইটস আ নিউ ক্লাব এন্ড দে আর গোইং টু ইনভেস্ট হেভিলি ইন হিজ ফিউচার, এন্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই ক্যান মানে হ্যান্ডেল দ্য প্রেশার। মানে ও জানতো যে রোমান ইব্রাহিমোভিচ স্যাক করে দেবে, যদি ভালো না করতে পারো ওকে স্যাক করে দেবে। তো ও ভেবেছিল লিভারপুলে যাবে, কিন্তু লিভারপুল আহ, আমাদের কি বলে রাফা বেনিটেসকে সাইন করেছিল। আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং at this মানে at that moment we could have done. Jose Mourinho was a good name, known name, but Rafa was a league winner and we were always trying for the league. So Mourinho comes into the picture 2004। ওর একটা মারাত্মক মানে ফেমাস ইনফেমাস যা বলতে চাই ইন্টারভিউ আছে, যেখানে ও এসে বলে ইউ ক্যান কল মি দ্য স্পেশাল ওয়ান, যেটাকে ইউর্গেন I'm ক্লপ not. রিডিকিউলও করেছিল। I তুই I কি am not ইনঅ্যাক্ট on করতে the চাস? bottle. তুই কি ইনঅ্যাক্ট করতে চাস? একদম একদম একদম, নামটা দেখি তো বোঝা উচিত না। গ্রে গ্রে হুম শার্টটাও পরে এসেছি, দেখ মরিনিওর সেই গ্রে হুম হুম শার্টটা অকশনে প্লিজ গিয়ে। রিইনঅ্যাক্ট কর এই মোমেন্ট। স্যার, what do I you don't think get about the question. managing in England? What do you I think I about don't managing in England? I don't think this is a relevant question. I don't think I'm the bottle. I think I'm the special one. I think I'm a special one, and we'll see. We'll see. We'll see. Yes sir, we will see and we saw. তো মরিনিও আমি প্রথমে আমি কোন সিজনে কোন নতুন ম্যানেজার আমি তার ট্রান্সফার গুলো দেখতে চাই। ট্রান্সফার দেখলে বোঝা যায় যে সে কি করার চেষ্টা করেছে। তো ফার্স্ট টিম স্কোয়াড যেটাতে যেটাতে ও অনেক নতুন অনেক প্লেয়ার, বড় বড় প্লেয়ার, মানে মার্সেল দেসাই ওয়ার্ল্ড কাপ উইনার কে টিম থেকে বাদ, মানে টিম থেকে বাদ করেনি, ওর ওর অনেক বয়স হয়ে যাচ্ছিল। এমানুয়েল পেটিট, এইসব অনেক অনেকটা ফ্রেঞ্চ ট্যালেন্ট ছিল এই চেলসির কাছে, অনেকটা মানে ট্যালেন্ট পুল অনেকটা ছিল, কিন্তু ওরা ক্যাপিটালাইজ করছিল না এটার উপর। তো অনেকজনকে দে হি লেট দেম গো, বাট হি বট সাম অফ দ্য বেস্ট ট্যালেন্ট, বেস্ট ইয়াং ট্যালেন্ট ইন দ্য গেম। তো ওর প্রথম সিজনে ট্রান্সফার বলি 24 মিলিয়ন যে মাস্টে থেকে ডিডিএ ড্রগবাকে এনেছিল, মানে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং আমি বলবো। এখন এখন ওর আমার 240 মিলিয়ন লাগতো, যদি ডিডিএ ড্রগবাকে আনতে যেত ওর 240 মিলিয়ন লেগে যেত আমার লাগে। হ্যাঁ, আর ঠিক আছে, ড্রগবা নিয়ে, হ্যালো, হ্যাঁ বলছি না ড্রগবা ড্রগবা নিয়ে নিয়ে একটা কথা। বার্সেলোনা ফ্যান্সরা জানে, আমি জানি না 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 না, বার্সেলোনা খুব ড্রগবা। ভালোই ড্রগবার মেরেছে। আরে না না, আমি মরিনিও নিয়ে বলছি যে মরিনিও বলো। একটা ইন্টারভিউতে বলেছিল যখন ইউনাইটেড থেকে স্যাক হয়। তো তখন বলেছিল যে সারা ইন্টারভিউতে বলেছিল যে যখন রোমান ইব্রাহিমোভিচ কে জিজ্ঞেস করেছিল যে হু ইউ ওয়ান্ট ফর এ স্ট্রাইকার, বলে আই ওয়ান্ট ড্রগবা। হ্যাঁ, তো তখন আব্রামোভিচ বলেছিল কে ড্রগবা, ড্রগবা, ওয়্যার ডাজ হি প্লে। হ্যাঁ, তখন মানে রোমান আব্রামোভিচ আনতেই ছিল ওয়ার্ল্ড। হু দ্রোগবা লাইক হ্যাঁ, ইট, এরকম ভাই বলেছিল হু দ্রোগবা। তখন রোমান আব্রামোভিচ আনতে চেয়েছিল সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স কে, ঠিক আছে, যারা অলরেডি মেড আ নেম ফর দেমসেলস। তো ও মানে নাকি গ্যালাক্টিকোস বানানোর চেষ্টা করেছে, নিচের গ্যালাক্টিক। হ্যাঁ, তো মরিনিও হুম। বলেছিল ইউ ডোন্ট নিড টু নো ওয়্যার ডাজ হি প্লে, ইউ পে অ্যান্ড দেন ডোন্ট টক অ্যান্ড ইউ দেন ওয়াচ, অ্যান্ড ড্রগবা শোন ইট। তো তো লাইক ওর প্রথম এরকম সাইনিং ছিল কনফিডেন্স। ডিডিএ ড্রগবা, ট্রান্সফার উইন্ডোতে ডিডিএ ড্রগবা। তার সাথে পোর্টো থেকে ও দুজন প্লেয়ারকে এনেছিল, দুজন মারাত্মক ডিফেন্ডার, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার আমি বলবো, মানে ওই এর জন্য পর্তুগালের জন্য। একজন হচ্ছে রিকার্ডো কারভালো আর একজন হচ্ছে পাউলো ফারেরা। এই দুজন ডিফেন্ডারকে এনেছিল। আরেন রবেনকে এনেছিল পিএসভি থেকে, অ্যাজ উই নো বিফোর বায়ার্নের আগেও রবেনের একটা ক্যারিয়ার ছিল, যেটার ব্যাপারে আমরা বেশি কথা বলি না। মাদ্রিদেও ও ছিল, মাদ্রিদে রিয়াল মাদ্রিদও গেছিল, মাদ্রিদেও গেছিল, হ্যাঁ এরপরেই মাদ্রিদ গেছিল, তারপর বায়ার্ন। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার কিনেছে, 5 টাইম গোল্ডেন গ্লাভ উইনার কিনেছে, পেটার চেক কিনেছিল, ঠিক আছে, রেন থেকে পেটার চেক কিনেছিল। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং বলবো এটা ওর এই সিজনে। এবার এবার এই সব প্লেয়ার কিন্তু বেস্ট ছিল না সেই সিজনে। ওর বেস্ট প্লেয়ার ছিল একটা প্লেয়ার যে অনেক বছর ধরে চেলসির টিমে আছে, অনেক বছর না 2 বছর হবে আমার লাগছে, 2000-এ জয়েন করেছিল বা 2001-এ জয়েন করেছিল। তো ও অনেক বছর ধরে চেষ্টা করছিল, আর এখন ও মানে হল অফ ফেমার হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ হিস টিম, আর ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের থেকে ওর গেমটা বার করেছে। হ্যারি রেডন্যাপ চেষ্টা করেছিল, বার করতে পারেনি। রানিয়েরি চেষ্টা করেছিল, রানিয়েরি বার করতে পারেনি। বাট মরিনিওর আন্ডারে হি ফ্লারিশ। আর মরিনোর আন্ডারে দুজন প্লেয়ার, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর একজন হচ্ছে জন টেরি, এই দুজন ওর আন্ডারে খুব ভালো খেলেছে। তো 2004-এ ওরা লিগ জিতলো, প্রথম প্রথম লিগ টাইটেল আমার 60s এর পর ওদের প্রথম লিগ টাইটেল। অ্যান্ড ওই সিজনে দে হ্যাড 95 পয়েন্টস, আই থিঙ্ক 95 পয়েন্ট, 29 ওয়ান, অনলি ওয়ান লস।
আর বাকিটা ড্র। আর 15টা গোল কনসিড করেছিল আর 90টা মতো গোল দিয়েছিল। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল ডিফারেন্সও ছিল। আর এই 95 পয়েন্টসটা কে বিট করেছে? পেপ গোয়ার্ডিওলা সেঞ্চুরিয়ান সিজনে বিট করেছিল এই 95 পয়েন্টটা। তো এটা প্রায় 14 বছর মতো ছিল, 2004-2005 থেকে, না 13 বছর ছিল, 2008 অব্দি। তো 13 বছর অব্দি এই ওইটা ছিল। আর দে ওয়ার দ্য হাইয়েস্ট স্কোরিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাইয়েস্ট পয়েন্টস। তো প্রথম সিজনে দে কেম ফার্স্ট। ডিডিএ ড্রগবা হ্যাড আ গুড পারফরমেন্স। ওরা এফএ কাপে এক্সিট করেছিল, যেটা আমি অ্যাজ আ লিভারপুল ফ্যান বলতে যাবো থ্যাংক ইউ। কিন্তু কারণ ওরা আমাদেরকে এফএ কাপে আমার মনে আছে 2004-05 সিজনে হারিয়েছিল এফএ কাপের ওইটাতে। আর জেরার্ডের ওপর বিশাল চাপ ছিল, জেরার্ডের বলা হচ্ছিল যে চেলসিতে যাবে, কিন্তু জেরার্ড চ্যাম্পিয়ন্স লিগটা জেতার পর গেল না। এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও একটা কথা বলার আছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল অ্যানফিল্ডে আমাদের লুইস গার্সিয়া একটা গোল করেছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল বলতে পারো। লিভারপুলের জন্য গ্রেটেস্ট, চেলসির জন্য এটা গোস্ট গোল বলা হয় এখনো। ঠিক আছে, বেশি আমি ওইটাতে মানে লো পয়েন্টসে যাবো না, লো পয়েন্টসের জন্য আলাদা একটা সেগমেন্ট আছে। তো ফার্স্ট সিজনে ট্রফি জিতেছিল। সেই সিজনে ওকে অ্যালেক্স ফার্গুসন গার্ড অফ অনার দিয়েছিল যখন ও ট্র্যাটফোর্ডে এসেছিল। মানে এই দুজনের মধ্যে, স্যার অ্যালেক্স আর মরিনিওর মধ্যে একটা খুব ভালো ফ্রেন্ডলি রাইভালরি ছিল, যেটা মানে এখন দেখা যায় না, খুব কম দেখা যায়। এবার সেকেন্ড সিজনে মুভ করছি 2005-2006 সিজন, সেই সিজনে ওরা আবার লিগ জিতলো। এবার পয়েন্টস কম ছিল কারণ এবার ওর কি হয়েছে কি এই সিজনে ওর একটু মানে একটা ওর যে ট্যাকটিক্স আছে, যেটা ট্যাকটিক্সটার মধ্যে অনেক হোলস খুঁজে পাওয়া গেছিল, কিন্তু তাও এই সিজনেও লিগটা জিতেছিল। বাকি কোনো মানে বাকি ইউরোপ বা কোথাও বিশেষ কিছু করতে পারেনি, রাউন্ড অফ 16 ইউসিএল থেকে বেরিয়ে গেছিল। এই সিজনে একবার ট্রান্সফার গুলো বলে দিই, এই সিজনেও কিছু ভালো ভালো ট্রান্সফার আছে, যেরকম মাইকেল এসিএন কে এনেছিল লিওন থেকে, আমরা জানি খুব ভালো মিডফিল্ডার। এসিএন কে এনেছিল, লাসানা ড্রিয়ারা কে এনেছিল, আর শন রাইট ফিলিপস কে এনেছিল সিটি থেকে। তো মানে ও ট্রান্সফার উইন্ডোতে খুব বেশি অ্যাক্টিভিটি আমি বলবো না মরিনিও করে। আর মানে তো বলতেই পারো যে মরিনিও খুব ট্রান্সফার উইন্ডোতে অ্যাক্টিভিটি করে না, ও নিজের মতো প্লেয়ার আনবে, আর যে প্লেয়ার আছে অলরেডি যে টিমে আছে তাদেরকেই নিজের একটা রুটিনে খেলা। এবার 2005-06 সিজনের পরে 2006-07 উইচ ইজ দ্য মিথিক্যাল থার্ড সিজন অফ জোজে মরিনিও। কিন্তু ওই সিজনে ও সেকেন্ড এসেছিল, কিন্তু ওই লিগে সেকেন্ড এসেছিল আর লিগ কাপ জিতেছিল সেই সিজনে। ইট ইজ দ্য ফার্স্ট সিজন, ফার্স্ট অ্যান্ড মেবি অনলি সিজন যে ড্রগবা 20+ গোলস করেছিল। হয়তো 2012 সিজনে করেছিল, আমার মনে নেই, কিন্তু ওই সিজনই হচ্ছে অনলি সিজন যেটাতে ও ড্রগবা গোল করেছিল 20টা। তারপরে সিজনে মরিনিও ওয়াজ স্যাকড ইন দ্যাট সিজন। আনটিল হি ওয়াজ স্যাকড হি ওয়াজ সেকেন্ড ইন দ্য লিগ। কিন্তু কিন্তু মানে টাইটেল চান্সেস স্লিপ হচ্ছিল। আর মানে পরে গিয়ে ওরা চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ হয়েছিল ওই সিজনে, কিন্তু মাঝখানে হোজে মরিনিওকে 20 সেপ্টেম্বরে ওকে স্যাক করে দেওয়া হয়েছিল। তারপর তারপর তো হোজে মরিনিওর গল্পটা আমার লাগছে ভালো, বিক্রমজিৎ দাই বলতে পারবে ইন্টারের কথাটা। তো হোজে মরিনো এমন একটা ম্যানেজার, মানে সবসময় আমি যাকে হেডলাইন্সে দেখতে পাবো, মানে এমন এক মানে ওর ওর রেলিভেন্স, কিন্তু ও যতদিন ফুটবল ওয়ার্ল্ডে আছে ওর রেলিভেন্স কিন্তু কোনোদিনও হারাবে না। মানে সুখ্যাতি বল কুখ্যাতি বল সবকিছুতে কিন্তু তুই হোজে মরিনোর নামটা তুই সবার আগে, মানে কন্ট্রোভার্সি মানেই হোজে মরিনো মানে আসবেই আছে। যেদিন রোমার নিউজটা ব্রেকআউট হলো যে রোমার ম্যানেজার হচ্ছে, সেদিন ইউনাইটেড ফ্যান্সদের আবার একটু চাপ হয়ে গেছিল যে আমরা সেকেন্ড লেগটা বার করতে পারবো কিনা, আর নাহলে মরিনো আবার কিছু একটা করে দেবে। মানে ওই যে বলে না যে ইউ জাস্ট কান্ট ইগনোর মি, সেই ফ্যাক্টরটা মানে ইজ দিস ম্যান। মানে পুরো ও পুরো এরকম মেড, আমি জানি না কেন ও এরকম, বাট আমার মনে হয় ওর মতো মানে মাইন্ড গেমস খেলা ম্যানেজার খুব কমই আছে এই ফুটবল ওয়ার্ল্ডে। আর ওর মতো এরকম মানে রুথলেস আর এরকম অ্যারোগেন্ট ম্যানেজার, আমি বলবো সেটা একদিক থেকে ফুটবলিং নিডও আমার মনে হয়। সেটা এখন কেউ পজিটিভলি দেখে কেউ নেগেটিভলি দেখে, সেটা আলাদা কথা। বাট আমার মনে হয় ওর মতো ম্যানেজার হয়তো মানে ইন রিসেন্ট ফিউচার আমি দেখতে পাবো না, বা আমরা ফুটবলিং ওয়ার্ল্ড দেখতে পাবো। আমি ফার্স্টে আমি হোজে মরিনো যে ইন্টারিয়ার্স যেটা আছে সেটা আমি ওর দুটো মানে কোড দিয়ে আমি হোজে মরিনো শুরু করতে চাই। একটা ফার্স্ট কোড হচ্ছে, ডিউরিং দ্য গেম I know everybody, I love everybody. After the game, I know everybody, I love everybody. But during those 90 minutes, I know nobody. ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোড। আর সেকেন্ড কোডটা হচ্ছে যে
when I go to the press conference before the game, in my mind the game has already started. So একটা ম্যানেজার যখন মানে এরকম একটা মেন্টালিটি রাখছে, তো ইউ এক্সপেক্ট মানে গ্রেট থিংস আউট অফ হিম। আর অবভিয়াসলি হি অল মানে ডেলিভার্ড। ও মানে লাস্ট আমি যদি দেখি মানে লাস্ট ডেকেডটা, মানে আমি বলবো পেপ গার্দিওলা বাদে হি ওয়াজ দ্য মোস্ট রেলেভেন্ট ফিগার যে ছিল। অ্যালেক্স ফার্গুসন অবভিয়াসলি ছিল, বাট মানে আউট অফ দেম মানে পেপ গার্দিওলা একটা অবভিয়াসলি একটা 2009 যখন সেক্সটাপল জিতলো, ওটা একটা বিশাল নাম হয়ে গেল। আর তারপরে তো সেই আমরা পেপ গার্দিওলার একটা মাস্টার ক্লাস দেখেইছি এগেইনস্ট মরিনো যখন বার্সেলোনায় ছিল। আমি বলছি যে বিক্রমজিৎ, তুমি ইন্টার শুরু করছো তার আগে একটা ছোট্ট টার্ন অফ ইভেন্টস হয়ে গেছে, যেটা আমি এখন বলছি যাতে এটা পরে সিগনিফিকেন্সটা বুঝতে পারবে। তো when Mourinho was sacked at Chelsea, so Mourinho wanted to become the manager of the club he always wanted to manage, and that was Football Club Barcelona. Because ওই ক্লাবে ও, আমি আগেও বলেছি, he loved the club. ওখানেও 4 বছর অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট কোচ আন্ডার স্যার ববি রবসন, তারপরে আন্ডার লুই ভ্যান হাল কাজ করেছিল। আর কিছু কিছু মোমেন্টস এমনও ছিল লুই ভ্যান হাল ওকে ফার্স্ট টিমের দায়িত্ব দিয়ে দিত, তো লুই ভ্যান হাল ব্যাক সিটে বসে থাকতো। তো এরকমও ছিল। তো হি ওয়ান্টেড টু বিকাম দ্য নেক্সট বার্সেলোনা বস। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, যখন ফ্র্যাঙ্ক রাইকার্ড স্যাক হলো, মানে এন্ড অফ দ্য সিজন স্যাক তো না, এন্ড অফ দ্য সিজন রিজাইন করলো, তো আই ডোন্ট থিঙ্ক ইউরোপে ওর মতো সিভি কোনো ম্যানেজারের ছিল। ঠিক আছে, wherever he went he gave trophies, but the only flip side to it was the his style of the play. Like ও একটা pragmatic type manager ছিল, defensive type manager ছিল, which isn't Barcelona's forte. তো তখন সবাই ভেবেছিল তাও মরিনিও বেস্ট ম্যানেজার, এন্ড ইভেন আমার তখনকার প্রেসিডেন্ট, এখনকার যে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্টা ওয়াজ সোল্ড। তখন ওকে সিভি দেখানো হয়েছিল, ওয়াজ সোল্ড। ও বলেছিল ডেকোকে আমার টিমে রাখবে, কারণ কি ডেকো ওর সাথে পোর্টো রেস থেকে ছিল, পোর্টোতে ভালো খেলেছিল, তো ডেকো ওর টিমে থাকবে। রোনাল্ডিনিওর জন্য একটা আলাদা সেগমেন্ট বানিয়েছিল, যেখানে রোনাল্ডিনিও কি এখনো রিকভারেবল অ্যাজ এ প্লেয়ার, বিকজ 2006 এর পর দেখা গেছে রোনাল্ডিনিও ওয়াজ নোওয়্যার নিয়ার টু হিজ বেস্ট। ঠিক আছে, ওই অ্যাডিকশন বলো যাই বলো, লাইক নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটাই ছিল, এন্ড like Joan Laporta was sold. But then came another influential figure, and probably one of the most influential figure in Barcelona এখনো পর্যন্ত, হয়তো মেসি ফিউচারে কম্পিট করতে পারবে ওর সাথে ইনফ্লুয়েন্সিয়ালি, সেটা হলো ইয়োহান ক্রাইফ। ইয়োহান ক্রাইফ স্টেপড ইন এন্ড সেড না, মরিনিও ম্যানেজার হতে পারবে না, হবে কে, পেপ গার্দিওলা। আর জোয়ান লাপোর্টা মতলব রীতিমতো ভগবানের মতো মানতো ইয়োহান ক্রাইফকে, ইয়োহান ক্রাইফ যা বলবে তাই ঠিক। So that's why Pep Guardiola rookie was given the job ahead of Mourinho, who was one of the best managers in the world. তো সেইটা মরিনিওর মধ্যে একটা রাগ সৃষ্টি করে যে you know what, they rejected me, I'm gonna show them. তো তার জন্য he took the inter job. তুমি ইন্টার জবের কথা বলো, তারপরে আমি পরে আবার ব্যাক করছি ওই জায়গাটায়। ভালো, এটা বেশ প্রলগই তো বলে, গল্পের শুরুটাই প্রলগ পাওয়া গেল। তো যাই হোক, মানে আমার ইন্টারের জবের জন্য প্রেক্ষাপটটা সেট করে দিল, ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিল, এবার তুমি বাকি গল্পটা দাও। ভালো ভালো, বাঙালি পডকাস্ট প্রেক্ষাপট বলাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় যে ইন্টারের যে ও 2 বছর ছিল, মানে ও কিন্তু আবার ইটালিয়ান সাইডটাকে না খুব রিলেভেন্ট করে দিয়েছিল ফুটবলের জন্য। কারণ আমরা দেখেছি লাস্ট 2007-এ মিলান জিতেছিল, মিলান মনে হয় কাকে হারিয়ে জিতেছিল, মনে পড়ে, মিলান জিতেছিল 2007-এ। আমার এক্সপ্রেশন দেখে কিছু বুঝলে না? লিভারপুল, হ্যাঁ, রাইট, ইনজাগি গোল দিয়েছিল। আর কে দিয়েছিল মনে করে কোনো লাভ নেই। না, মনে তো করাতেই হবে, ইউনাইটেড কে নিয়ে যখন এত কটাক্ষ হচ্ছে, তো এগুলো তো মনে করাতে হবে। না ওইসব আমরা কোনো কটাক্ষ করবো না ইউনাইটেড নিয়ে, ওই যে স্পেশাল ওয়ান করেছে, অনেক কটাক্ষ করতে হবে। যাই হোক, তো 2007-এ দেখলাম মিলান জিতলো লাস্ট, মানে যারা জিতেছে। তারপর 2008-এ ইউনাইটেড জিতলো, 9-এ বার্সেলোনা জিতলো, আবার 10-এ ইন্টার জিতলো। আবার তারপরে কিন্তু আমরা 2010-এর পর কিন্তু আমরা দেখিনি কোনো ইটালিয়ান সাইড চ্যাম্পিয়ন্স লিগে প্রচন্ড রেলিভেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট এই বছরও সেই ব্যাপারটা নেই বলবো।
তো মরিনোর ফার্স্ট সিজনে ও শুধু সিরিয়া জিতেছিল, মানে ওটা ওর যেহেতু বিগিনিং সিজন ছিল সেটার জন্য শুধু সিরিয়া জিতেছিল। আর তারপরেও বলেছিল যে আমার কিছু প্রপার প্লেয়ার্স চাই। ও তখন ম্যাসিমো মোরাটি হচ্ছে প্রেসিডেন্ট ছিল ক্লাব। ও ম্যাসিমো মোরাটিকে বলেছিল যে আমার কিছু প্রপার সেট অফ প্লেয়ার্স চাই যারা আমার জন্য জান প্রাণ দিয়ে দিতে পারে। তো ও চেয়েছিল মানে বেসিক্যালি দুজন উইঙ্গার্স চেয়েছিল, মানে ওর যে মানে যা আমি পড়লাম যেটুকু, ও দুটো উইঙ্গার চেয়েছিল যাতে ও 4-3-3 ফরমেশনটা খেলাতে পারে, যেটা নিয়ে ও চেলসি অ্যান্ড পোর্তো দুটোতেই ও সাকসেসফুল হয়েছিল। তো তখন মানে ও তুললো ফার্স্টে একটা মানে মারাত্মক সাইনিং, আমি এটা বলবো আমারও খুব ফেভারিট প্লেয়ার যেহেতু আর্জেন্টিনিয়ান ছিল, সেটা হচ্ছে দিয়েগো মিলিটো। দিয়েগো মিলিটোকে জেনোয়া থেকে তুলেছিল, আর জলাটান আর এটোর একটা কম্বো মিল তুলেছিল বার্সেলোনা থেকে। ঠিক আছে, তো বার্সেলোনার ওই ডাইরেক্ট ওই ব্যাপারটা লাটান কি বেঁচে ছিল আর এটোকে এনেছিল, হ্যাঁ মানে কম্বো মিল না, মানে ওই আর exchange মিল। পেয়েছিল, হ্যাঁ। তো তুলেছিল, তো ওটা মনে হয় আই গেস জলাটানকে বেঁচেছিল 46 মিলিয়নে প্রবাবলি। তো এটা মানে মানে ওর যখন দুটো প্লেয়ার দরকার ছিল সেই জায়গায় তিনটে মারাত্মক কোয়ালিটি প্লেয়ার পেয়ে গেছে। এবার আমি আসছি ওর ফার্স্ট সিজনটা নিয়ে। ফার্স্ট সিজনে ওর যেটা ছিল যে ও ফার্স্ট সিজনে সিরিয়া জিতলো। সেকেন্ড সিজন ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল সিজন ইন ইন্টার্স হিস্ট্রি বলা যেতে পারে, কারণ ইন্টার সেই বছর ট্রেবেল জিতেছিল। আর সেই ট্রেবেলে মানে সিরিয়া জিতেছিল, কোপা ইটালিয়া জিতেছিল, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, কিন্তু ওই সুপার কোপা যেটা আছে সেটা ওরা হেরে গেছিল, আমার মনে হয় প্রবাবলি ল্যাজিওর কাছে 2-1 হেরে গেছে। তো ট্রেবেল উইনে ওদের যেটা মানে খুব রিলেভেন্ট যারা ফিগার ছিল সেটা একটা হচ্ছে তো দিয়েগো মিলিটো অবভিয়াসলি, থিয়াগো মোটা, এটো, লুসিও, স্নাইডার, এরা কিছু মানে এমিনেন্ট ফিগার ছিল পুরো ইয়েটাতে। আর মুরিনো চেয়েছিল ওর ডিফেন্সিভ লাইন টু বি ফরওয়ার্ডেড বাই 20 মিটার্স। তো ওই জন্য ও এরকম একটা সেন্টার ব্যাক চাইছিল যে এটা মেনটেন করতে পারে। সো হি ব্রট ইন লুসিও ইন ইন্টার্স ডিফেন্স। তো মানে খুব একটা মানে প্রপার একটা টিম আমার মনে হয় তৈরি হয়ে গেছিল। সিরিয়াতে ওরা মানে 38টা ম্যাচের মধ্যে 24টা ম্যাচ জিতেছিল, 10টা হেরেছিল আর 4টে ড্র আই গেস। আর সিএল এ 8টা জিতেছিল, 3টে ড্র, 2টো লস। আর কোপা ইটালিয়াতে 5টা ম্যাচ হয়েছিল, 5টা ম্যাচের মধ্যে ওরা 5টাই জিতেছিল। আর টোটাল যে ওর সেকেন্ড সিজনে ইন্টার টোটাল 99 খানা গোল স্কোর করেছিল। আর তার মধ্যে সেকেন্ডে আমার মনে হয় যেটা যার কথা না বললেই নয় সেটা হচ্ছে ডিয়েগো মিলিটো 30টা গোল দিয়েছিল। লিগে 22টা, চ্যাম্পিয়ন্স লিগে 6টা, আর 2টো মনে হয় ওই কোপা ইটালিয়া। তো যেটা হয়েছিল, মরিনো 4-3-3 খেলার চেষ্টা করেছিল, মানে তারপরে আস্তে আস্তে স্নাইডার যখন ইনভলভ হলো সেটাকে ও চেঞ্জ করলো, ওটা 4-3-1-2 ফরমেশন। ঠিক আছে, তো এইটা ও মরিনো দেখলো যে ইয়েতে চলছে, মানে আমি যখন ডোমেস্টিকে খেলছি আমার চলে যাচ্ছে, বাট ইউরোপে যখন ওই 4-3-1-2 ফরমেশন খেলতে গেল তখন মানে মারাত্মক ভাবে থ্র্যাশড হলো, চললো না। বাট ওই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে ওরা গ্রুপ স্টেজে সেকেন্ডে ফিনিশ করেছিল বিহাইন্ড বার্সেলোনা টপ ছিল ওই গ্রুপে। রাউন্ড অফ 16-এ ওরা হারালো চেলসিকে, কোয়ার্টার ফাইনালসে হারালো সিএসকে মস্কোকে, আর সেমিজে তো বার্সেলোনাকে হারালো, ওরা এই সান সিরোতে 3-1 হারালো, আর বার্সেলোনা ক্যাম্প নোতে আই গেস 1-0 হারিয়েছিল সম্ভবত। আর আমরা এই 3-1 এর মধ্যে একটা আলেকজান্ডার প্যাটোর একটা খুব সুন্দর একটা গোল ছিল, মানে সেন্টার লাইন থেকে নিয়ে পুরো টেনে একা গোল দিয়েছিল। আর ফাইনালি বায়ার্নকে তো 2-0 হারিয়েছিল স্যান্টিয়াগো বার্নাবিউতে, নিয়ে ওরা পুরো ওদের ট্রেবেলটা কমপ্লিট করেছিল। তো আমি যেটা আবার বলছি, এটা ফার্স্ট ইটালিয়ান সাইড টু ডু দিস, এই ট্রেবেলটা, আর 6th ক্লাব ইন ইউরোপ টু ডু দিস। তাছাড়া মানে ইটালিয়ান সাইডে কেউ আর ট্রেবেল এখন অব্দি তুলতে পারে। তো এটা বলা হয় যে চ্যাম্পিয়ন্স লিগটা যখন ওরা জিতলো, চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর মানে মরিনো বাকি প্লেয়ারদের সাথে নাকি সেলিব্রেট করতে যায়নি, ও একটা চলে গেছিল একটা অন্য একটা গাড়িতে চলে গেছিল, গাড়িতে গিয়ে ও মার্কো ম্যাতেরাজ্জিকে মানে খুব জড়িয়ে ধরে নাকি কেঁদেছিল। বাট ওই সিজনে মানে তখন মানে ওই সিজনের পরেই ওরা
ও রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য মানে তৈরি হচ্ছিল, তখন মানে ম্যাতেরাজ্জি নাকি অনেক গালাগাল করেছিল মরিনোকে। ও বলেছে যে ইউ আর আ শিট ম্যান, ইউ আর আ শিট ম্যান, ওয়াই আর ইউ লিভিং ইন্টার, ওয়াই আর ইউ লিভিং আস। তো মার্কো ম্যাতেরাজ্জির মতো প্লেয়াররা চেয়েছিল যে মরিনো ইন্টারে থাকুক, বাট মরিনো যদি ফেরত যেত তাহলে মরিনোর একটা ওই একটা টেন্ডেন্সি আছে যে আস এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড মেন্টালিটি। এটা মরিনো যে ক্লাবে যায় ওই এই জিনিসটা প্রচন্ড মানে খুব ভালোভাবে ইনফ্যাক্ট মানে ইমপ্লিমেন্ট করে। আর ইনফ্যাক্ট মানে ও চ্যাম্পিয়ন্স লিগ মানে এত কিছু জেতার পরেও, ট্রেভেলটা জেতার পরেও মানে হি ডিডন্ট রিটার্ন টু মিলান টু ইভেন সেলিব্রেট দিস। ওর মানে বলছিল যে রিয়াল মাদ্রিদ আমাকে মানে অলরেডি দুবার বলে দিয়েছে, আমি থার্ড টাইম রিয়াল মাদ্রিড অফারটা আমি মানে পারবো না ঠুকরাতে, মানে এবার একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো এবার যেটা হচ্ছে, এবার যখন ওরা, আমি আগেও বললাম যে ওরা 4-3-1-2 ফরমেশন খেলছিল, সেটা কিন্তু মানে মিড সিজনে গিয়ে আবার 4-2-3-1 হয়ে গেছিল। আর তখনই হচ্ছে এটোর রোলটা প্রচন্ড ভালোভাবে ইভলভ করেছিল। মানে এটোর যে একটা অ্যাংস ছিল না এগেনস্ট পেপ, যে মানে মেসিকে সেন্টার অফ দ্য অ্যাটাক বানাবে, আমি উইং এ খেলবো, আমি মেসিকে সাপোর্ট দেবো, আমার হয়তো ওই গোল স্কোরিং পজিশনটাও তো হবে না। এক্স্যাক্টলি মরিনো ওই জিনিসটাই ইউজ করলো, যে না তুমি সেন্টারে খেলবে, তুমি গোল দেবে। এই অ্যাংসটা মানে মরিনো খুব সুন্দরভাবে ইউজ করেছিল। আর মরিনো প্রচন্ড ভাবে প্লেয়ারদের আপলিফট করেছিল, প্রচন্ড ভাবে। মানে লিগ যখন মানে তখন রোমার সাথে প্রচন্ড ক্ল্যাশ চলছে, মানে ফার্স্ট সেকেন্ড এরকম চলছে, মরিনো সারাক্ষণ ওদের আপলিফট করে যাচ্ছিল। যে লাস্ট 4 বছর যারা সিরিয়াস মানে ওর সেকেন্ড সিজনের আগের 4টে সিজন পরপর ইন্টার মিলান 4বার লিগ জিতেছিল, মানে ডোমেস্টিক লিগ জিতেছিল। তো বলছে যে 4বার যারা এরকম ভাবে পরপর লিগ জিতেছে তাদের এই অ্যাটিটিউড, আমি এই সব প্লেয়ারদের নিয়ে একদম খেলতেই চাই। তো স্নাইডার মানে বলেছিল যে মানে আমি কিল এন্ড ডাই অ্যাটিটিউড রাখি মরিনোর জন্য। আর স্ট্যাঙ্কোভিচ বলেছিল যে আই উড হ্যাভ থ্রোন মাইসেলফ ইনটু ফায়ার ফর মরিনো। তো আজকাল এই প্লেয়ারদের এই লয়্যালটি টুয়ার্ডস দ্য ম্যানেজার মানে এগুলো খুব কম। স্ট্যাঙ্কোভিচ বলেছিল ওইটা। তো ওটা এখন মানে আমি মানে দেখতে পাবেন রিসেন্ট ফুটবলে যে আমি দেখি না যে প্লেয়ারদের মধ্যে মানে ম্যানেজারদের প্রতি এই জিনিসটা আছে, মানে একদম মানে আমি জান প্রাণ দিয়ে দেবো ম্যানেজারের জন্য, যা হয়ে যায়। আমি যদি কার্ড খেয়ে আমায় বেরোতে হয় বেরিয়ে যাবো, যাই করবো, বাট আমি ম্যানেজারের আমি সব যা বলেছে আমাকে ইনস্ট্রাকশন, আমি মানে একদম পয়েন্ট টু পয়েন্ট আমি সব চেক লিস্ট আমি ঠিক করবো। তো এইটা বলার সাথে সাথে মানে আরেকটা হচ্ছে যেটা ব্যাপারটা ছিল, মানে মানে মিড সিজনে গিয়ে কিন্তু ইন্টার সেরকম একটা ভালো খেলছিল না। মানে ফ্রম 16th জানুয়ারি টু 10th এপ্রিল ওরা কিন্তু জাস্ট মানে 14টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছিল লিগে, বাট স্টিল দে ম্যানেজ টু উইন দ্য লিগ। এটা একটা তো মানে মানে বড় কুডোস দেবো মরিনোকে। আমি জানি না ও কিভাবে এই জিনিসটা প্লেয়ার্সদের মধ্যে থেকে বার করেছিল। আর আমার মনে হয় প্রচন্ড কোয়ালিটি প্লেয়ার্স ছিল ওর এন্ডে, যেমন তখন প্যান্ডেভ ছিল, আই গেস স্নাইডার ছিল, মোটা, লুসিও, মিলিটো, এইসব মাইকন ছিল, মানে খুব ভালো ভালো প্লেয়ার ছিল অ্যাট হিজ ডিসপোজাল টু মানে আনলিশ হিজ ট্যাকটিক্স। তো ও একবার বলেছিল যে ওই ইটালিয়ান মিডিয়া এর এগেনস্টে বলেছিল যে ওরা নাকি ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউশন চালাচ্ছে। হ্যাঁ, যে তখন বলেছিল যে মানে ও আবার মানে মিডিয়ার পুরো সামনে এরকম করে হ্যান্ডকাফস এর জেস্টার দেখিয়েছিল যে আমাদের স্যাম্পডোরিয়ার এগেনস্টে আমার ড্রটা মানে ড্র হয়ে গেছিল ম্যাচটা। তো বলেছিল যে আমাদের এগেনস্টে অনেক ভুলভাল ডিসিশন দেওয়া হয়েছে, আমরা নিতে পারিনি ওগুলো। আর তখন ইনফ্যাক্ট মানে সিরিয়ার অফিসিয়ালসরা বলেছিল যে আমরা ইন্টারে ম্যাচ বয়কট করবো, যে মরিনো কি করে এই জিনিসটা বলতে পারে। বাট সামহাও ওই জিনিসটা হয়নি আর বেঁচে গেছিল। আর সেই ওই মিড সিজনে যখন ওরা ওই মানে তখনও একটু স্ট্রাগলের মধ্যে আছে, তখন জুভেন্টাসের সাথে একটা ম্যাচ ছিল। তখন জুভেন্টাসের টিম মানে একটা ওয়ার্ল্ড ক্লাস টিম বলা যেতে পারে। ওরা 0-0 ড্র করছিল 75th মিনিটে, আই গেস। হ্যাঁ, 75th মিনিটে। আমি জানি না তোদের কতজনের মনে আছে, মাইকন একটা খুব সুন্দর দুর্ধর্ষ গোল দিয়ে ওই মানে ব্রেক করেছিল ডেডলক। তো এটা একটা খুব ইয়ে। আর তখন মানে সেই সিজনটা মানে মরিনোর যে সেকেন্ড সিজনটা, ম্যাসিমো মোরাটি তখন যে ইন্টারের প্রেসিডেন্ট, ও বলে যে এটা আমার জন্য মানে মোস্ট সাকসেসফুল সিজন যে একটা ম্যানেজার যে আমাকে দিয়েছে। মানে ডিসপাইট ইন্টারের এত বড় হিস্ট্রি, তাও বলছে যে মানে মরিনোর এই সিজনটা মানে আমার জন্য সব থেকে সাকসেসফুল সিজন অ্যাজ আ ক্লাব প্রেসিডেন্ট। তো আমি আর বেশি মরিনোর ইন্টারের ইয়ার্স নিয়ে বলবো না, কারণ মানে আমার মনে হয় যে ওর যাই করে সেটাই একটা মানে রেলেভেন্স রেখে দিয়েছে ফুটবলিং ওয়ার্ল্ডে।
আর 2010-এ মানে ইন্টারের ওই টিম নিয়ে টু বি পিটেড এগেন্স্ট বার্সেলোনা, যে যার আগের সিজনেই চ্যাম্পিয়ন্স লিগ ইভেন সেক্স ডাবল জিতেছিল, সেই টিমকে স্যান সিরোতে 3-1 হারানো, হ্যাঁ, উইথ আলেকজান্ডার প্যাটোস, মানে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক গোলস আই এভার সিন। আমার মনে হয় এটা মরিনোর পক্ষেই সম্ভব, আর মরিনো এটা করে দেখিয়েছে। তো তারপরে তো মাদ্রিডে কলটা পেলো, তখন মাদ্রিডে গেল। তারপরে আমরা জানি যে মাদ্রিডের ইনিশিয়াল ইয়ার্সে তো খুব একটা সাকসেসফুল হয়নি। তখন পেপ গার্দিওলা তখন মানে জাস্ট রাজা, মানে মুকুটটা নিয়ে বসিয়ে দাও, হ্যাঁ আমি রাজা, মানে মরিনো মানে ধারে কাছে ছিল না তখন। আই গেস মাদ্রিডের মানে ওই মাদ্রিডের ইনিশিয়াল ইয়ার্স বা মাদ্রিডের পুরো জার্নিটা স্পন্দন আমার থেকে বেটার বলতে হবে। তো স্পন্দন, দেখুন কালকে আমরা এই কথাটা বলেছি, আমাদের লোক বল খুবই কম, লোক বল কম বলে আমরা আজকে বার্সেলোনা ফ্যানকে দিচ্ছি রিয়াল মাদ্রিদের কথাটা বলার জন্য। কিন্তু মাঝে মাঝে আমাদের মনে রাখা উচিত যে অপোনেন্টের ভিউ থেকেও দেখা উচিত। তো বার্সেলোনার ভিউ থেকে মরিনিও রিয়াল মাদ্রিদ টেনিয়ারটা কেমন সেটা আমার দেখার খুব ইচ্ছে। আমার একটা কথা তুমি বলছিলে যে আস এগেন্স্ট দেম মেন্টালিটি, এইটা এই যে অল অর নাথিং যে ওইটা এসেছিল, ওখানে মরিনিও টটেনহাম টিমটাকে খালি বলে ইউ কান্ট উইন এনিথিং বাই বিং গুড গাইজ, ইউ হ্যাভ টু বি ব্যাড গাইজ টু উইন সামথিং। তো মরিনিও টিম সবসময় মানে একটা যাবো গিয়ে মানে যেখানে পয়েন্ট নেই সেখান থেকে পয়েন্টটা বার করো, মানে পেপ যেটা ইনস্টিল করে না, পেপ বলে বিউটি অফ দ্য গেম কে ইনস্টল করে রাখো যাতে গেমের বিউটি না চলে যায়, যাতে কেউ বলতে পারে না যে এরা চিটিং করে নিয়েছে। পেপ অনেক চিটিং করে, ইউনিসেফ চিটিং পুরো এটাকে বলা হয়। যাই হোক, কিন্তু আমি ওইতে যেতে চাইবো না, ওটা খুবই ওই ডিসগ্রেস হয়ে যাবে, এটা খুবই ডিসগ্রেসফুল হবে। ইটস আ বন্ধু, ইটস আ